নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যের অনুপ্রাণিত সংবাদ মাধ্যমের একটা অদ্ভুত স্বভাব হয়েছে আজকাল। যে কোনো ইম্পর্টেন্ট খবর এবং সেটা যদি দুর্নীতি সংক্রান্ত হয়, সেই তদন্তের অগ্রগতি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে কোথাও গিয়ে যেন চেপে দেওয়া হচ্ছে। সামনে চলে আসছে কিছু চাটনি খবর, নবীন প্রবীণের দ্বন্দ্ব, এ ওকে পছন্দ করতে পারছে না, ও তার বউকে নিয়ে ভাগছে, এই খবরগুলো কিন্তু শিরোনামে চলে আসছে। কিন্তু দুর্নীতি, তদন্ত, আদালত, সেখানকার কি অ্যাক্টিভিটি, সেই নিয়ে মোটামুটি একটা চেপে দেওয়ার প্রচেষ্টা চলছে। কেন এই প্রচেষ্টা, কার নির্দেশে, কোন অঙ্গুলি হেলনে, কোন অনুপ্রেরণায়, জানা নেই। এমনই একটা ইম্পর্টেন্ট খবর কিন্তু এই মুহূর্তে সামনে এলো। সেটা হচ্ছে সিবিআইয়ের যিনি অ্যাডিশনাল ডিরেক্টর রয়েছেন, সেই মনোজ শশীধর, তিনি কিন্তু সন্তর্পণে চুপি চুপি কলকাতায় এলেন দুদিনের সফরে। এই খবরটা কোনো সংবাদ মাধ্যমে দেখা গেল না, অথচ দিল্লি থেকে যদি খোঁজখবর নেওয়া হচ্ছে বা সিবিআই যারা কভার করেন সেই সব সাংবাদিক বন্ধুদের কাছে এই খবরটি কিন্তু জলজল করছে। কেন লুকোনো হচ্ছে, কি ব্যাপার, কেন এলেন, অনেক প্রশ্ন জাগছে। যেটুকুনি খোঁজ খবর নিয়ে জানলাম সেটা হচ্ছে যে, প্রথমে একটু মনোজ শশীধর সম্বন্ধে বলে রাখি। তিনি সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ছিলেন এবং তারপর তাকে মাস 6-7 আগে অ্যাডিশনাল ডিরেক্টর পদে উন্নীত করা হয় এবং তিনি গতকাল বৃহস্পতিবার তিনি কিন্তু কলকাতায় এসেছেন। এসে প্রথমে তিনি বসেছেন সিজিও কমপ্লেক্সে, না, প্রথমে তিনি গিয়েছিলেন নিজাম প্যালেসে। নিজাম প্যালেসে তিনি এই রাজ্যে দুর্নীতি যে বিভিন্ন তদন্ত চলছে, তাদের যারা শীর্ষ তদন্তকারী রয়েছেন, মানে যারা লিড করছেন, তাদের সঙ্গে তিনি বৈঠকে বসেন। আজকে তিনি সিজিও কমপ্লেক্সে বসেছিলেন এবং সেখানে যারা দুর্নীতির তদন্তগুলোর মাথাগুলো রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। এখন মনোজ শশীধরের এই দুদিনের সফর এবং সেই সফরে দুটো এরকম গুরুত্বপূর্ণ জায়গায় পুরো মোটামুটি সব শীর্ষ আধিকারিকের সঙ্গেই দীর্ঘ আলোচনা অনেক কিছু কিন্তু জল্পনার পারও তুলে দিচ্ছে। কি জল্পনা হচ্ছে, আপনারা জানেন যে সিবিআইয়ের হাতে কিন্তু বেশ কিছু মামলা রয়েছে এবং সেই মামলাগুলো কার্যত শেষ পথে চলে এসছে। যেমন নিয়োগ দুর্নীতি মামলা বা গরু পাচার মামলা, এরকম বেশ কিছু মামলা আছে যেখানে আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে এবং সেই তদন্ত হওয়ার পাশাপাশি সেগুলো কিন্তু কার্যত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে এবং সেই হিসেবেই কিন্তু সিবিআইকে তদন্ত শেষ করতে হবে। এর মধ্যে একটা অন্যতম মামলা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় কিন্তু মামলা শেষ করার জন্য ডেডলাইন 31 ডিসেম্বর ইডির জন্য বেঁধে দেওয়া হয়েছে, সিবিআইয়ের জন্য কিন্তু বেঁধে দেওয়া হয়নি। কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়েই কিন্তু একটু জট বেঁধেছে এবং সেইটা নিয়েই কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে, এমনটা জানা যাচ্ছে। কি আলোচনা হয়েছে, আপনারা জানেন যে এই নিয়োগ দুর্নীতি মামলায় এই কলকাতার, এই বাংলার একটা অত্যন্ত প্রভাবশালী পরিবারের নাম জড়িয়েছে এবং ইডি যে সার্চ অপারেশন করতে গিয়েছিল একটি বিশেষ কোম্পানিতে, যারা সার্চ অপারেশন করে, সেই কোম্পানির এক আধিকারিক, কালীঘাটের কাকু, তিনি ধরা পড়েছেন, তিনি জেলে আছেন এবং জেল থেকে তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তারপর তার হার্টে অপারেশন হয়, এরপর তিনি এসএসকেএমে চলে যান। তারপর তার ভয়েস স্যাম্পল টেস্টিং করা যাচ্ছে না, আর সেই টেস্টিং করা না গেলে সেখানে কিন্তু যে ফাইনাল দিকে এগোনো, যে ফাইনাল প্রভাবশালীর দিকে এগোনো, সেটা এগোনো সম্ভব হচ্ছে না। এর মাঝখানেই যেটা হয়েছে সেটা কিন্তু প্যারালালি ইডি অনেকটা কাজ করেছে। সেই কাজটার মধ্যে অন্যতম হচ্ছে ওই কোম্পানি যারা প্রভাবশালী আধিকারিক ছিলেন, সেটা ডিরেক্টর পদে হতে পারে, সেটা সিইও পদে হতে পারে, এই সমস্ত আধিকারিকের তারা কিন্তু নথি অফিসিয়ালি নিয়েছে এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়েছে, সেই নথিগুলো যাচাই করে তার একটা জিস্ট রিপোর্ট বানানো হয়েছে, যেটার একটা অংশ ইতিমধ্যেই আদালতে জমা পড়ে গেছে। এবার এর রেসপেক্টে সিবিআইয়ের হাতেও কিন্তু একটা রিপোর্ট আদালত চেয়েছে। সেই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত 20 তারিখ, কিন্তু সেই মামলার শুনানি হয়নি, কেননা সেখানে নতুন একটা পার্টি যোগ হয়ে গেছে এবং তারা ডিভিশন বেঞ্চে চলে গেছে আদালতের একটা রায় নিয়ে। ফলে সেদিনকে শুনানি হতে পারেনি, সেই রিপোর্ট কিন্তু সিবিআইয়ের তরফ থেকে জমা পড়েনি। এদিকে যেটা জানা যাচ্ছে যে সিবিআই যে তদন্তটা করছে, একই দুর্নীতি, সেই দুর্নীতিতে একদিকে ইডি তদন্ত করছে, একদিকে সিবিআই তদন্ত করছে। তাহলে কিভাবে, কে কি তদন্ত করছে, কিভাবে বোঝা যাচ্ছে? ইডি মূলত তদন্ত করছে মানি ট্রেল, অর্থাৎ এই যে প্রভাবশালীরা আছে, এই প্রভাবশালীদের টাকা কিভাবে এসেছে এবং সেই টাকাটা কোথায় গেছে,
এই ট্রেলিংটাই তারা খুঁজছে মূলত, অর্থাৎ দুর্নীতি হয়ে যাওয়ার পরের জায়গাটা তারা খুঁজছে। সিবিআই কোনটা তদন্ত করছে? সিবিআই যেটা তদন্ত করছে সেটা হচ্ছে যে এই দুর্নীতিগুলো শুরু হয়েছে কিভাবে, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, মানে ধরুন জমি কেলেঙ্কারি আছে কিনা, যে কোম্পানিগুলো দেখানো হয়েছে সেগুলো ভুয়ো কোম্পানি কিনা, যে ট্রানজ্যাকশানটা বলা হচ্ছে যেখান থেকে ট্রানজ্যাকশন হয়েছে সেইটা ভুয়ো কোম্পানি কিনা, এটা কার কার সঙ্গে জড়িত রয়েছে, এই যে সেগমেন্টটা এটা পুরো সিবিআই দেখছে। এবং সেই হিসেবে সিবিআইয়ের কাছে যে রিপোর্টটি তারা আদালতে জমা দিতে চলেছে সেখান থেকে একটা জিনিস উঠে আসছে যে ওই যে প্রভাবশালী পরিবার বলা হচ্ছে তাদের অনেককেই, প্রায় সমস্ত মেম্বারকেই কিন্তু জেরা করার প্রয়োজন হয়ে পড়েছে। ইতিমধ্যেই সিবিআই কিন্তু সেই পরিবারের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যকে জেরা করেছে এবং সেখান থেকে যে তথ্যগুলো পেয়েছিল সেগুলো ইডির হাতে তুলে দিয়েছে। ইডি সেই মানি ট্রেলিংটা দেখে নিয়েছে। এবার ফাইনালি তারা যে তথ্যটা দিয়েছিল তার বাইরেও অনেক কিছু ইডি পেয়েছে, যেটা সিবিআই ইনভেস্টিগেট করেছে, ইনভেস্টিগেট করে দেখছে যে সেইগুলোর ব্যাপার রয়েছে। সুতরাং সেই ব্যাপারে একটা সেখানে জিজ্ঞাসাবাদের দরকার হয়েছে। এর পাশাপাশি সেই পরিবারের আরও দুজন সদস্য আছে যাকে কোনোদিন সিবিআই ডাকেনি, কিন্তু যে তথ্য তারা জমা দিয়েছেন তার ভিত্তিতে তাদেরকেও এবার জেরা করার প্রয়োজন হয়ে পড়েছে। এবং এখানে সিবিআইয়ের যারা আধিকারিক রয়েছেন, যারা তদন্তকারী রয়েছেন, তারা একটা রিপোর্ট নাকি তাদের হায়ার অফিসিয়ালদের দিয়েছেন যে এই প্রভাবশালীদের যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বহু ক্ষেত্রেই তারা প্রশ্নের উত্তর দিচ্ছে না এবং বহু ক্ষেত্রেই তারা কথা ঘুরোচ্ছে এবং মিথ্যে কথা বলছে। সেটা ওই তদন্তের রিপোর্ট যেটা ইডির কাছ থেকে এসছে সেখানে ম্যাচ করলেই বোঝা যাচ্ছে। এবং এই সব পরিস্থিতিতে সিবিআই যেটা করে থাকে জেনারেলি কড়া পদক্ষেপ, অর্থাৎ দরকার হলে কাস্টাডিতে নেওয়া এবং তারপর জিজ্ঞাসাবাদ করা। এর মাঝখানে আরও বেশ কিছু ডেভেলপমেন্ট ঘটেছে। ওই নিয়োগ দুর্নীতির যে তদন্ত হচ্ছে সেটাকে খুঁজতে খুঁজতেই দেখা যাচ্ছে তার সঙ্গে লিঙ্ক আপ হচ্ছে জমি কেলেঙ্কারি, তার সঙ্গে লিঙ্ক আপ হচ্ছে গরু পাচারকাণ্ড, তার সঙ্গে লিঙ্ক আপ হচ্ছে রেশন দুর্নীতি। এই তিনটে বড় কেলেঙ্কারিও কিন্তু নিয়োগ দুর্নীতির সঙ্গে লিঙ্কড আপ হয়ে গেছে এবং প্রত্যেক জায়গায় যে টাকা সাইফানিংয়ের ব্যাপারটা হচ্ছে সেটা ইডির কাছ থেকে নাকি কনফার্মেশন চলে এসছে। ফলে এই প্রভাবশালীদের বিরুদ্ধে এবার একটা ফাইনাল জিজ্ঞাসাবাদের জায়গায় আসছে এবং সেখানে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি এই যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আদালতের কাছেও দিক নির্দেশের জন্য রিপোর্টটাতেও মেনশন করা হচ্ছে যে আদালত এবার বলুক এবার তারা কি করতে চায়, এই তাদের অতীত অভিজ্ঞতা, এইটাকে এক্সিকিউট করতে গেলে এই জিনিস দরকার, আদালত দিক নির্দেশ দিক। এবং সেই রিপোর্ট যেটা জমা পড়ছে সেখানে খুব সম্ভবত আদালতের নির্দেশ আসবে যে প্রয়োজনে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া যেতে পারে, কেননা যাদের নামে নাকি রিপোর্ট যাচ্ছে তাদের এই মুহূর্তে কোনো আদালতের রক্ষা কবচ নেই। কিন্তু গ্রেপ্তারির ব্যাপার যেটা রয়েছে সেখানে কিন্তু কংক্রিট প্রুফ দিয়েই গ্রেপ্তারি করতে হবে, যেটা মূলত ইডির হাতে রয়েছে। কিন্তু সিবিআইয়ের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে আরও মারাত্মক, সেটা হচ্ছে তদন্তে অসহযোগিতার ব্যাপারটা। অর্থাৎ এখানে কিন্তু তথ্য গোপনের একটা অভিযোগ চলে আসছে এবং এই ক্ষেত্রে যদি কড়া পদক্ষেপ নিতে হয় তাহলে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক আবহাওয়া রয়েছে, রাজনৈতিক জায়গা রয়েছে, সেখানে কিন্তু পরিস্থিতি বেশ উত্তাল হয়ে উঠতে পারে এবং সেখানে এখানকার যারা আধিকারিক রয়েছেন, যারা তদন্তকারী রয়েছেন, তাদের কিন্তু একটা সিকিউরিটির প্রশ্ন এসে যাচ্ছে। এবং এই জায়গাটায় আরেকটা নাকি সিবিআই তদন্ত উঠে এসছে বা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসছে, সেটা হচ্ছে এই তদন্ত করতে গিয়ে রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় তদন্ত করতে হয়েছে। একটা পড়শি রাজ্যে তদন্ত হয়েছে, সেইখানকার সঙ্গে এইখানকার একটা লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে। আর একটা তদন্ত পাঠ হয়েছে সুদূর মুম্বাই, সেইখানে বেশ কিছু জায়গায় তারা হানা দেয় এবং বেশ কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে। তার মধ্যে দুজন ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা কিন্তু অনেক তথ্য দিয়েছেন এই দুর্নীতির ব্যাপারে। এবং সেই জায়গাটায় যে তথ্যটা এসেছে যে এখান থেকে টাকাটা কিভাবে গেছে বা দুর্নীতির লিঙ্কটা পাওয়া গেছে, সেই বাকি পার্টটা সেখানে ইডি তদন্ত করছে। ফলে সেই রিপোর্টটার জন্যও কিন্তু সিবিআই ওয়েট করছে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা কড়া স্টেপ নেওয়ার মতো জায়গায় বা প্রভাবশালীদের চাকে ঢিল মারার মতো জায়গায় এসে পৌঁছেছে সিবিআই। এবং এই জায়গা থেকেই কিন্তু হেড অফিসে, হেড কোয়ার্টারে রিপোর্ট পাঠানো হয়েছিল এবং সেই জায়গা থেকে পরবর্তী দিক নির্দেশ, পরবর্তী কিভাবে এগোনো হবে এবং সুরক্ষার বিষয়টা মাথায় রেখে কিভাবে এগোনো হবে, এই জায়গাটাই কিন্তু দিক নির্দেশ চাওয়া হয়েছিল। এবং সেই জায়গাটা করতেই নাকি এই শীর্ষকর্তা মনোজ শশীধর আসেন
এবং দুদিন ধরে কিন্তু দীর্ঘ বৈঠক, দফায় দফায় বৈঠক, কখনো 1:1 বৈঠক হয়েছে, কখনো গ্রুপ করে বৈঠক হয়েছে। গতকাল সেখানে কিন্তু নিজাম প্যালেসে বৈঠক করার পর আজকে কিন্তু সিজিও কমপ্লেক্সে বৈঠক হয়েছে। ফলে এই সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু সিবিআই মহলে সেখানে কিন্তু রীতিমতো জলঘোলা চলছে এবং আপনারা জানেন যে 22শে ডিসেম্বর চলছে, অর্থাৎ কার্যত বছর শেষের দিকে সকলেই বর্ষবরণের উৎসব, ক্রিসমাস এইসব নিয়ে মেতে থাকবে। এই অবস্থায় করা পদক্ষেপ নিলে তার যে পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে, এমনকি আদালতের সাহায্যও এই সময়টা পাওয়া যাবে না, আদালতেও কিন্তু ছুটি হয়ে যাচ্ছে। সেখানে কিভাবে এগোনো হবে, কি পরবর্তী স্টেপ হবে, সেই নিয়ে কিন্তু একটা দীর্ঘ আলোচনা হয়েছে। তার আউটকাম কি? অবশ্যই এত হাই প্রোফাইল বৈঠক আমাদের কাছে এখনও সেই বৈঠক আসেনি, সেই আপডেট আসেনি বা আসাটা সম্ভব নয়। তবে যে যারা এই বৈঠকে ছিলেন বা যারা সিবিআইটা কভার করেন তারা কিন্তু বলছেন যে একটা পজিটিভ আউটকামের কিন্তু চান্স আছে। অন্তত আধিকারিকদের এই বৈঠকের পর বডি ল্যাঙ্গুয়েজ সেরকম ইঙ্গিত দিচ্ছে। ফলে সব মিলিয়ে কোন মিশনের জন্য, কোন প্রভাবশালীদের জন্য এসছে সেদিকে তো আমাদের নজর থাকবেই। কিন্তু সিবিআইয়ের শীর্ষ কর্তার মনোজ শশীধরের কলকাতার এই দুদিনের সফর এবং এত দীর্ঘ সময় দিয়ে এত দীর্ঘ বৈঠক করা, সেটা কিন্তু অনেক জল্পনার জন্ম দিচ্ছে। আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত সিবিআই কোনো সাহসী পদক্ষেপ দেখাতে পারবে? আদালতে যে রিপোর্ট জমা পড়বে তার বেসিসে কোনো প্রভাবশালীর দিকে আঙুল উঠবে, যেতে পারবে সিবিআই সেখানে, নাকি সেই মিটিং খেলাই হচ্ছে? কি বলবেন আপনারা? যদি কিছু এই নিয়ে বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।